আরে গোলাপি পরি, তুমি আমার মতো তুমিও কি আজ দেরি করে ফেলেছো? হ্যাঁ সবুজ পরি, আজ আমারও স্কুলে যেতে দেরি হয়ে গেছে। এখন জলদি করে স্কুলে চলো, পরি ম্যাম হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ম্যাম, আমাদের ক্লাস শুরু করে দিন। কিন্তু লাল পরি, এখনো তো গোলাপি পরি আর সবুজ পরি আসেনি। নীল পরি, আমরা কারো অপেক্ষায় সময় নষ্ট করতে পারি না, এতে আমরা ম্যাজিক শিখতে পারবো না। কিন্তু তবুও আমাদের একটু অপেক্ষা করা উচিত। ম্যাম, আমরা এসে গেছি, আপনি ক্লাস শুরু করে দিন। এই তো সবুজ পরি আর গোলাপি পরি এসে পড়েছে। ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে জাদুর কাঠি দিয়ে নিজেরা শূন্যে ভাসতে পারবে। প্রথমে জাদুর কাঠি উঁচু করে নিচের দিকে তাক করবে, এরপর মনে মনে বলবে, জাদুর কাঠি, জাদুর কাঠি, এবার আমি শূন্যে ভাসবো। ম্যাম, আমি আগে করছি। আচ্ছা ঠিক আছে। ওয়াও লালপরি, তোমার ম্যাজিক টেস্টটা খুবই সুন্দর হয়েছে, এই জন্য আমি তোমাকে 10-এর ভেতরে 9 দেব। গোলাপি পরি, এবার তোমার পালা। ঠিক আছে ম্যাম, আমি এখনই চেষ্টা করছি। বাচ্চারা, তোমরা এবার হাসি থামাও। গোলাপি পরি, তুমি শূন্যে উঠে আবার পড়ে গেলে কেন? তুমি জাদুর কাঠিকে কি বলেছিলে বলো তো? আসলে ম্যাম, আমি বলেছিলাম, জাদুর কাঠি, জাদুর কাঠি, আমাকে ওড়াও। হায় হায়, তুমি তো ভুল করেছো গোলাপি পরি, তোমার বলা উচিত ছিল, জাদুর কাঠি, জাদুর কাঠি, এবার আমি শূন্যে ভাসবো। ওহ, খুব ব্যথা পেয়েছি ম্যাম। ব্যথা তো পাবেই। আচ্ছা, এরপরে আমরা শিখবো কিভাবে নিজেদের ব্যথা সারাতে হয়। তার আগে সবুজ পরি, এবার তোমার পালা। চলো, আজ যা শিখলাম তা করে দেখাও। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি করছি। ওয়াও! আরে বাহ, এটা তো দারুণ করেছো সবুজ পরি, এজন্য আমি তোমাকে 10-এ 10 মার্ক দিলাম। কিন্তু এটা তুমি কিভাবে করলে? এটা তো তোমার জানার কথাই না। আসলে ম্যাম, আমাদের খামারে অনেকগুলো ভেড়া আছে, মা সেগুলোকে মাঠে চড়ানোর সময় এই জাদুটা প্রয়োগ করে। আমি মায়ের কাছ থেকে এটা শিখেছি। হুম, তাই তো এত ভালো করলে, নয়তো তোমার মতো মেয়ে এত ভালো করার কথাই ছিল না। লালপরি, তুমি সব সময় এমন করে কেন কথা বলো? এখানে আমরা সবাই তো একে অপরের জাত বোন, আমরা তো কারোর শত্রু না। নীলপরি ঠিক কথাই বলেছে লালপরি, আমরা পরীর জাতেরা হলাম একে অপরের বন্ধু। আমাদের এই বন্ধনে কখনো ফাটল ধরলে তা আমাদের জন্য অমঙ্গল বইয়ে আনবে। আচ্ছা নীলপরি, এবার তোমার পালা। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওয়াও নীলপরি, তোমার ম্যাজিকটাও সুন্দর হয়েছে, তবে জাদুতে আরেকটু মনোযোগী হতে হবে। এর জন্য তোমার ম্যাজিকে আমি 10-এ 9 দেব। এবার যাও তোমরা, তোমাদের ক্লাসের বিরতি দেওয়া হলো, এরপর আবার ক্লাস শুরু হবে। এই নীলপরি, চলো না, আমরা দুষ্টু দানবদের দেখে আসি। শুনেছি আমাদের বীরপরি রানীরা দুষ্টু আর ভয়ঙ্কর সব দানবদের বন্দি করে রেখেছে। কিন্তু সেখানে যাওয়াটা আমাদের ঠিক হবে না, বিরতির পর আমাদের ক্লাস আছে। আরে নীলপরি, চলো না, এত ভয় পেলে কি চলে বলো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এই যে লালপরি, তুমি কি আমাদের সাথে দানবদের জেলখানায় যাবে?
এখানে পড়াশোনা করতে এসেছি, কোথাও ঘুরতে যেতে আসিনি। তোমরা যাও, আমার আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি থাকো। এই চলো, আমরা যাই। লালপুরি কি আমাদের চেয়ে আলাদা নাকি? ও সব সময় আমাদের সাথে খারাপ ব্যবহার করে। শুনেছি লালপরীরা জাদুতে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। তাদের চেয়ে এত বেশি জাদু আর কোনো জাতের পরীরাও পারে না। হ্যাঁ সবুজ পরী, তুমি ঠিকই বলেছ। এটা আমিও শুনেছি। আমি আরো শুনেছি যে এত বেশি জাদু জানার কারণে লালপরীরা অনেক সময় খুবই রাগী আর বদমেজাজি হয়ে ওঠে। এই দেখো দেখো, মুরগি খেকো দানব। আরে, দেখে তো তাই মনে হচ্ছে। মুরগি খেকো ছোট্ট দানব, কিন্তু এই দানবটা এত ছোট কেন? দানবদের মধ্যে এরাই হলো সবচেয়ে ছোট জাতের। এরা রাতের বেলা মানুষের বাড়িতে হানা দিয়ে মুরগি চুরি করে খায়। তাই আমাদের পরী রানী এদেরকে ধরে বন্দি করে রেখেছে, যাতে তারা আর মুরগি চুরি করতে না পারে। এই, ক্লাসের সময় হয়ে গেছে, সবাই চলো। এ কি, তোমাদের আসতে এত দেরি হলো কেন? তোমরা কোথায় ছিলে এতক্ষণ? ম্যাম, আমরা আসলে মুরগি একটু ঘুরে ঘুরে আশপাশটা দেখছি পরি ম্যাম। বুঝেছি। তাহলে এখন আমরা কি জাদু শিখতে পারি বলো তো? মুরগি ম্যাম, জাদু দিয়ে মুরগি বানানো শিখতে চাই। এই ম্যাজিকটা আমার জানার খুবই ইচ্ছে। আচ্ছা ঠিক আছে গোলাপি পরি, এবার আমি তোমাদের শেখাবো কিভাবে জাদুর কাঠির ব্যবহার করে তোমরা মুরগি বানাতে পারবে। প্রথমে জাদুর কাঠিটা হাতে নিয়ে একটা নাড়াবে আর মনে মনে বলবে, জাদুর কাঠি, জাদুর কাঠি, বানাও তো মুরগি। দেখলে তো? এবার তোমরা চেষ্টা করো। তাহলে সবার আগে গোলাপি পরি, তুমি চেষ্টা করো। ঠিক আছে ম্যাম। আরে বাহ, গোলাপি পরি, তুমি তো এবার দারুণ করেছো। এই প্রথম তুমি এক চান্সেই ম্যাজিক ঠিক মতো করতে পেরেছো। ম্যাম, ম্যাম দেখুন দেখুন, মুরগি খেকো দানব। আরে, এখানে মুরগি খেকো দানব কোথা থেকে আসলো? বাচ্চারা, তোমরা সবাই শূন্য ভাষার জাদুর প্রয়োগ করে ভেসে থাকো, নয়তো মুরগি খেকো দানব তোমাদের আক্রমণ করতে পারে। আমি দানবটাকে ধরার চেষ্টা করছি। ঠিক আছে ম্যাম। একে লালপরি, তোমার আবার কি হলো? তুমি ম্যাজিক প্রয়োগ করছো না কেন? আমি পারছি না, ম্যাজিকের কথাগুলো আমার মনে আসছে না। লালপরি, জলদি করো, মুরগি খেকো দানব তোমার দিকেই ছুটে আসছে। আমি পারছি না, আমার ম্যাজিকের কথা মনে আসছে না। আমাকে বাঁচাও ম্যাম, ম্যাম আপনি কোথায়? ভয় পেও না লালপরি, আমি আসছি। তোমরা ঠিক আছো তো বাচ্চারা? হ্যাঁ ম্যাম, আমরা সবাই ঠিক আছি। তোমাকে অনেক ধন্যবাদ নীলপরি। আজ তুমি না থাকলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ঠিক আছে লালপরি, আমরা লাল নীল যাই হই না কেন, দিন শেষে আমরা সবাই পড়ি। তাহলে বাচ্চারা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হলো। তোমরা সবাই এবার বাড়ি যেতে পারো। আজ দেখছি তোমরা সবাই খুব তাড়াতাড়ি চলে এসেছো। হ্যাঁ ম্যাম,
আমরা সবাই এসেছি, কিন্তু কোনো কারণে সবুজ পরী আজ আর আসতে পারেনি। তাহলে ম্যাম ক্লাস শুরু করে দিন। আমি এখনই ক্লাস শুরু করব। তবে আজ আমি তোমাদের সাথে এক নতুন বন্ধুর পরিচয় করিয়ে দেব। হলুদ পরী, এখানে এসো। এই দেখো, তোমাদের নতুন সহপাঠী হলুদ পরী। আজ থেকে হলুদ পরী তোমাদের সাথে ম্যাজিক শিখবে। দারুণ হবে ম্যাম, আমাদের সহপাঠী বাড়লে আমাদের ক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনি কি বলেন? হ্যাঁ গোলাপি পরী, তুমি ঠিকই বলেছো। তাহলে চলো আজকে ক্লাস শুরু করি। তা ম্যাম, আজ আমাদের কি ম্যাজিক শেখাবেন? আজ আমি তোমাদের শেখাবো কিভাবে আগুনকে পানি বানিয়ে ফেলতে হয়। এই ম্যাজিক তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজের সময় প্রয়োজন হতে পারে। যদি কোনো দানব বা শত্রুরা তোমাদের দিকে আগুন ছুঁড়ে মারে, তাহলে তোমরা এই ম্যাজিক প্রয়োগ করে তা পানি দিয়ে নিভিয়ে দিতে পারবে। এটা তো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাজিক ম্যাম। তাহলে শুরু করুন এখনই। ঠিক আছে, প্রথমে আমি একটু আগুন জ্বালিয়ে নেই। এই দেখো, প্রথমে আমি আগুন জ্বালিয়ে নিলাম। এবার এই আগুনকে পানি দিয়ে নিভিয়ে দেব। এজন্য আমাদের পানি ম্যাজিক প্রয়োগ করতে হবে। পানি ম্যাজিক প্রয়োগ করতে প্রথমে আমরা জাদুর কাঠিটার সামনের দিকে তাক করব। এরপর মনে মনে 3 বার বলবো, পানি পানি পানি। খুব সুন্দর হয়েছে ম্যাম। তাহলে হলুদ পরী, তুমি সবকিছু মনোযোগ দিয়ে শুনছো তো, দেখছো তো? হ্যাঁ ম্যাম, আমি সব মনোযোগ দিয়ে শুনছি ও দেখছি। তাহলে সবার আগে তোমাকে দিয়েই পরীক্ষা করা যাক। না, তোমার একার নয়, এবার সবাইকে একসাথে পরীক্ষাটা করতে হবে। কি সবাই পারবে তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, পারবো। এই নাও, আমি তোমাদের সবার সামনে একটু করে আগুন জ্বালিয়ে দিলাম। এবার তোমরা পানি ম্যাজিক প্রয়োগ করে আগুনকে পানিতে পরিণত করো। আরে বাহ, নীলপরি আর লালপরি দেখছি দারুণ করেছো। তোমরা দুজনেই 10-এর ভেতরে 10 করে মার্ক পাবে। একই গোলাপি পরি, তুমি তো দেখছি একটু আগুনকে আরো দ্বিগুণ আগুন জ্বালিয়ে দিয়েছো। হায় হায়, এসব কি করছো গোলাপি পরি? সব সময় এরকম ভুল করলে হিতে বিপরীত হয়ে যাবে। ম্যাম, এদিকে দেখুন, হলুদ পরি একই করেছে। আরে হলুদ পরি, এ তুমি কি করেছো? তুমি তো আগুনকে বরফ করে দিয়েছো। এ জাদু তুমি কি করে করলে? আসলে সত্যি করে বলো তো, তুমি কিভাবে জাদুর কাঠি দিয়ে ম্যাজিক করেছো? আসলে ম্যাম, আমি পানি একবার বলার জায়গায় 5 বার বলে ফেলেছি। যেমনটা ভেবেছিলাম। কিন্তু এসব একদমই ভালো কাজ নয় হলুদ পরি। সব সময় বেশি বোঝা ভালো নয়। তোমাকে যতটুকু শিক্ষা দেব ততটুকুই গ্রহণ করবে, নইলে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। ঠিক আছে ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কথাটা সবাই মনে রেখো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই বিরতি দেওয়া হলো। একটু পর ঘন্টা বাজলে আবার ক্লাস শুরু হবে। নীলপরি, লালপরি, চলো না আজও আমরা দানবের জেলখানায় যাই। না গোলাপি পরি, না, ওই সব ভয়ঙ্কর জায়গায় আমাদের ছোটদের যাওয়া একদমই উচিত হবে না। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই ভালো কাজ নয়। তাহলে চলো আমরা বাকিটার সময় জঙ্গল থেকে ঘুরে আসি। তা মন্দ হয় না। এই যে হলুদ পরি, তুমিও চলো আমাদের সাথে। আমরা সবাই একসাথে ঘুরে আসি। আসলে ক্লাস রেখে আমি কোথাও যাওয়া পছন্দ করি না। তবে তোমরা যখন যাচ্ছই তখন না গেলে ভালো দেখায় না। জঙ্গলের আশেপাশের জায়গাটা আসলে খুব সুন্দর, তাই না? হ্যাঁ নীলপরি, তুমি ঠিক কথাই বলেছো। আমি বলেছিলাম না, চলো। দেখলে তো, আমার কথা মতো না আসলে এত সুন্দর জায়গা ঘুরে দেখতে পারতে না। আরে একি বন্ধুরা, হলুদ পরি আবার কোথায় গেল? পথ হারিয়ে অন্য কোথাও চলে গেল না তো? চলো সবাই মিলে হলুদ পরীকে খুঁজে বের করি। ঠিক আছে, আমি তাহলে এদিকে যাচ্ছি।
নীলপরি আর লালপরি তোমরা ওই দিকটায় যাও। আরে এ কি হলো? কোনো কিছু কাউকে না জানিয়ে এই হলুদ পরীটা আবার কোথায় চলে গেল? এখন যে তাকে কোথায় খুঁজে পাবো কে জানে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে জলদি করে বাঁচাও। হলুদ পরি, তুমি এখানে? আর এই শয়তান দানব দুটো এখানে কি করছে? আমরা এই জঙ্গলের দানব, এতদিন পশু পাখি ধরে ধরে খেতাম, আজ পরীর মাংস খাবো। দাঁড়া, তোদের পরিদের মাংস খাওয়াচ্ছি, হতচ্ছাড়ার দল। ওলে বাবালে, আমরা তো ছোট হয়ে গেছি, এখন তো পরীদের পায়ের নিচে পড়লেই গলে যাব। মরতে না চাইলে এবার জলদি করে পালাই। ওলে বাবালে। তোমাকে অনেক ধন্যবাদ নীলপরি, আজ তুমি না থাকলে আমার যে কি হয়ে যেত। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ নীলপরি। আরে হয়েছে হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না। চলো এবার ঘন্টা বাজার আগে এখান থেকে চলো। আরে তোমরা দুজন দেখছি এখানে, জলদি করে এই জঙ্গল থেকে বের হও, একদল দানবেরা এই জঙ্গলে হানা দিয়েছে। ভয় পেও না লালপরি, ওরা তোমার উপর আক্রমণ করলে আমি তোমাকে বাঁচাবো। শোনো বাচ্চারা, আমাদের এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, তাই আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সবাই আর দেরি না করে এখনই নিরাপদে বাড়ি চলে যাও। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তোমাদের ক্লাস বন্ধ থাকবে। কিন্তু ম্যাম, হঠাৎ করে কি এমন হলো যে আমাদের ক্লাস বন্ধ করে দিচ্ছেন? সেটা আমি তোমাদের বলতে পারলে খুবই ভালো হতো। বাচ্চারা, তোমরা জলদি করে শূন্যে ভাসতে থাকো, আমি দেখছি এই দানবগুলোকে। দানবদের সাথে ম্যামকে একা যুদ্ধ করতে দেওয়া ঠিক না। চলো আমরাও দানব দুটোকে মারতে ম্যামকে সাহায্য করি। হ্যাঁ নীলপরি, তুমি ঠিকই কথা বলেছো। আমরা দানব দুটোর শরীরে আগুনের ম্যাজিক প্রয়োগ করতে পারি। তোমরা দারুণ করেছো বাচ্চারা, তবে তোমাদের এখনই নিরাপদে বাসায় যেতে হবে, নইলে যে কোনো সময় আরো বড় কোনো বিপদ ঘটতে পারে। ঠিক আছে ম্যাম, তাহলে এবার আমরা আসি। সে অনেক দিন আগের কথা। তখন এক গ্রামে এক কৃষক দম্পতি ছিল, যাদের কোনো সন্তান ছিল না। এই নিয়ে কৃষকের স্ত্রীর সব সময় মন খারাপ থাকতো। একদিন কৃষক মাঠ থেকে কাজ করে আসার সময় ঝোপের ধারে একটি বাক্স দেখতে পায়। এই বাক্সটা এখানে কি করছে? এটা কি কেউ ভুলে ফেলে গিয়েছে? এই বলে কৃষক বাক্সটা হাতে নেয়। হাতে নিতেই বাক্সের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। কৃষক অবাক হয়ে বলে, ভেতর থেকে একটা শব্দ আসছে মনে হয়, দেখি তো এর ভেতরে কি আছে। কৃষক বাক্সটা খোলার পর অবাক হয়ে দেখে সেখানে ফুটফুটে সুন্দর একটি বাচ্চা মেয়ে আছে। বাক্সটার ভেতরে এই ছোট্ট মেয়েটা এলো কিভাবে?
আশেপাশে তো কাউকে দেখছিও না। এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে, একা রেখে যাওয়াও তো ঠিক হবে না। অনেক ভেবে চিন্তেও কৃষক কোনো কুল কিনারা পেল না। তবে এক সময় মেয়েটির বিপদের কথা ভেবে মায়া হয়, আর এই ভেবে বাচ্চাটাকে কৃষক তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। কৃষক চলে গেলে গাছের আড়াল থেকে একটা পরীকে দেখা যায়, যে কৃষকের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলছে, কৃষকটা আজ থেকে আমার বোনটাকে লালন পালন করবে। আমার আর ভয় নেই, আমার আর চিন্তা নেই। আমার বোন ভালো থাকবে, সুখে থাকবে। বাড়িতে কৃষকের বউ মন মরা হয়ে বসে আছে। ঘরে একটানা খাবারও নেই, তাই তো তার চিন্তারও শেষ নেই। একা একা রেগে মেগে বলছে, না, এই মানুষটার কোনো আক্কেল নাই। ঘরে একদানা খাবার নাই, অথচ সে কোথায় কোন বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। না বাবা, আমি আর একে নিয়ে পারছি না। বেশ কিছুক্ষণ পর কৃষক বাচ্চাটিকে কোলে নিয়ে বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকেই তার স্ত্রীকে জোরে জোরে ডাকতে থাকে, ওগো শুনছো, দেখে যাও তোমার জন্য কি নিয়ে এসেছি। এত ডাকাডাকি করছো কেন? ঘরে কোনো খাবার নাই, আমার মাথা কিন্তু এমনি গরম হয়ে আছে, তারপর আবার ডাকাডাকি করছো। আরে দেখো তোমার জন্য কি এনেছি, একবার আমার হাতের দিকে তাকিয়ে দেখো। ও মা, এটা তো ফুটফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে। এই মেয়েটাকে তুমি কোথায় পেলে গো? এই মেয়েটাকে আমি ঝোপের আড়ালে একটি বাক্সের ভেতর পেয়েছি। কি বলছো গো? এত সুন্দর মেয়েটাকে ঝোপের আড়ালে পেয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু ঝোপের আড়ালে একটা মানুষের এত সুন্দর ফুটফুটে বাচ্চা কি করে এলো? মনে হয় মেয়েটার বাবা মা ভুলে রেখে গিয়েছে। দেখি মেয়েটার বাবা মাকে খুঁজে পাই কিনা। ওগো, আমাদের তো কোনো সন্তান নেই, চলো না আমরা এই মেয়েটাকে নিজেদের মেয়ের মতো করে মানুষ করি। এটা শুনে কৃষক ভাবে, বউ তো ঠিক কথাই বলছে, আমাদের তো কোনো সন্তান নেই, আমরা তো ওকে নিজের সন্তানের মতো পালন করতে পারি। আচ্ছা, তুমি যা বলছো তাই হবে, আজ থেকে ও আমাদেরই মেয়ে। শোনো, আমরা দিন রাত পরিশ্রম করে ওকে মানুষ করব, বড় করব। বুঝলাম, তা না হয় করব, কিন্তু আমাদের সন্তানের নাম কি দেওয়া যায় বলো তো? আজ থেকে ও আমার মেয়ে, আমি ওরে মায়াবতী বলে ডাকবো। বাহ, মায়াবতী, খুব সুন্দর নাম রেখেছো তো। এরপর থেকে পরীর বোনটি কৃষকের ঘরে আদর যত্নে বড় হতে থাকে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাজার করতে যাচ্ছি মা, তোমার কি কিছু লাগবে? বাবা, বাজার থেকে আসার সময় আমার জন্য মিঠাই নিয়ে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা। মা, আমি একটু খেলতে যাচ্ছি। যা যা, কিন্তু দেরি করিস না যেন, সন্ধ্যা হবার আগেই ঘরে আসবি, না হলে কিন্তু তোর বাবা রাগ করবে। আচ্ছা মা, আমি সন্ধ্যার আগে চলে আসব। এই বলে মায়াবতী খেলতে চলে যায় মাঠে। মাঠে তখন কয়েকটা বাচ্চা খেলা করছিল। মায়াবতী তাদের কাছে গিয়ে বলে, এই, আমিও খেলবো, দাঁড়াও। ঠিক আছে, চলো আজকে সবাই মিলে আমরা লুকোচুরি খেলবো।
এই, আমি গাছের পেছনে 1 থেকে 10 পর্যন্ত গুনছি। তোরা সবাই লুকিয়ে পড়। আমি ওই ঝোপের ধারে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে চুটকি আর আমাকে খুঁজেই পাবে না। মায়াবতী তখন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। হঠাৎ সে লক্ষ্য করে ঝোপের ভেতরে একটা আয়না পড়ে আছে। আরে, এ তো দেখছি একটা আয়না। এই আয়নাটা এখানে কি করছে? ঠিক তখনই সেখান থেকে একটি দুষ্টু পরী বেরিয়ে আসে। এতদিন পর তোকে আমি খুঁজে পেয়েছি। এবার তোকে আমি জাদুর রাজ্যে বন্দি করে আমি হব পরী রাজ্যের একমাত্র রানী। এই কথা বলে দুষ্টু পরী মায়াবতীকে তার জাদুর আয়নার ভেতরে ঢুকিয়ে ফেলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কৃষক বাজার থেকে বাড়িতে আসলো আর এসেই মেয়েকে ডাকাডাকি করতে লাগলো। মায়াবতী, মা মায়াবতী, কই গেলি রে? দেখে যা মা, তোর প্রিয় মিঠাই এনেছি। কিন্তু এত ডাকাডাকির পরেও কৃষক তার মেয়ে মায়াবতীর কোনো সাড়া পেল না। ডাকাডাকি শুনে কৃষকের স্ত্রী ঘর থেকে বের হয়ে আসে। কি গো, এত ডাকাডাকি কিসের? কি হয়েছে? আরে, মায়াবতী কোথায় গেল? ওর জন্য মিঠাই এনেছি। এত ডাকাডাকি করছি, কিন্তু কোনো সাড়া নেই যে। অনেকক্ষণ তো হলো খেলতে গিয়েছে, মেয়েটা এখনো বাড়ি এলো না কেন? আমি তো বুঝতে পারতেছি না। থাক, এত চিন্তা করতে হবে না। হয়তো চুটকির সাথে এখনো খেলা করছে, একটু পরে এসে যাবে। এদিকে মায়াবতীর বন্ধুরা মায়াবতীকে খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়ে যায়, আর তারা একে অপরের সাথে মায়াবতীর ব্যাপারে কথা বলতে থাকে। মায়াবতী কোথায় গেল? এইখানেই তো থাকার কথা। আচ্ছা, তোরা ভালো করে খুঁজেছিস তো? হ্যাঁ, আমরা তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও ওকে পাচ্ছি না। তাহলে তো আর দেরি করা যাবে না, তোরা বাড়ি যা। আমি গিয়ে মায়াবতীর বাবা মাকে এই খবরটা দিয়ে আসি। চুটকি ওর বন্ধুদের বিদায় দিয়ে মায়াবতীদের বাড়ির দিকে চলে যায়। মায়াবতীর মা বাবা একসাথেই ছিল। চুটকি গিয়ে তাদেরকে সব কথা খুলে বলে। না না না, এ হতে পারে না। আমার মায়াবতী কোথায় হারিয়ে গেল? ওগো, ওগো, তুমি আমার মেয়েকে এনে দাও গো, আমার মায়াবতীকে এনে দাও। তুমি কেঁদো না, শান্ত হও। আমি এখনই বের হচ্ছি। দেখো, আমি ঠিক ওকে খুঁজে নিয়ে আসবো। আমিও তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। কৃষক তার স্ত্রীকে নিয়ে মাঠের দিকে আসে। দুজনে মাঠে এসে দেখতে পায় সেখানে একটি মেয়ে কান্না করছে। কৃষক অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে, কে তুমি? এখানে কি করছো? আর আর তুমি কি আমাদের মেয়ে মায়াবতীকে দেখেছো? তখন মেয়েটি মুখ তুলে ওদের দিকে তাকায় আর দুঃখী গলায় বলে, আমি একজন পরী, আর তোমাদের মেয়ে মানে মায়াবতী আসলে আমার বোন। আমি পরী রাজ্যের রাজকন্যা। মায়াবতী হলো পরী রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। সেদিন আমি আমার বোনকে বাক্সবন্দি করে তোমার হাতে তুলে দিয়েছিলাম।
তাহলে আমাদের মেয়ে মায়াবতী এখন কোথায়? পরিরাজ্যে? না, মায়াবতীকে এক দুষ্ট পরী তার জাদুর রাজ্যে বন্দি করে রেখেছে। আমার মেয়ে দুষ্টু পরীর কি ক্ষতি করেছে? আসলে আমার মায়ের একটা ভুলের কারণে মায়াবতীর 12 বছর না হওয়া পর্যন্ত পরীদের মতো শক্তি পাবে না। কিন্তু আমাদের সৎ বোন দুষ্টু পরী মায়াবতীকে অনেক হিংসা করত। সে সব সময় মায়াবতীর ক্ষতি চাইতো। তাহলে আমার মেয়ে মায়া এখন কোথায়? আমরা ওকে কিভাবে ফেরত পাবো? দুষ্টু পরী আসলে পরী রানী হতে চায়। তার রানী হওয়ার একমাত্র কাঁটা ছিল মায়াবতী। এই কারণে দুষ্টু পরী মায়াবতীকে জাদু রাজ্যে বন্দি করে রেখে এসেছে। এখন কি আমাদের মেয়েকে রক্ষা করার কোনো উপায় নেই? দয়া করে আপনি আমাদের মায়াবতীকে জাদুর রাজ্য থেকে রক্ষা করে আনুন। আমি জাদুর রাজ্যে যেতে পারবো না, কিন্তু আপনি যেতে পারবেন। কিভাবে জাদুর রাজ্যে যেতে হবে আমাকে শুধু উপায়টা বলুন, আমি আমার মেয়েকে রক্ষা করে নিয়ে আসব। এই আয়নার ভেতর দিয়ে জাদুর রাজ্যে যাওয়া যায়, কিন্তু খুব সাবধান। সূর্য অস্ত যাওয়ার পর দুষ্টু পরী জেগে উঠবে। তখন আপনি দুষ্টু পরীর হাত থেকে মায়াবতীকে রক্ষা করতে পারবেন না। তাই যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। ওগো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ওই জাদুর রাজ্যে যাও। আমার মেয়ে মায়াবতীকে নিয়ে এসো। হ্যাঁ, যাব। আমি এখনই যাব ওই দুষ্টু পরীর রাজ্যে। এই বলে কৃষক ওই আয়নাটা স্পর্শ করে, আর সাথে সাথে সে উধাও হয়ে যায় ওই জায়গা থেকে। পরী আর কৃষকের বউ ধরে নেয় যে কৃষক দুষ্টু পরীর রাজ্যে চলে গেছে। কৃষক আয়নার মাধ্যমে পৌঁছে গেছে পরীর রাজ্যে। চারদিকে সবকিছু যেন কেমন অদ্ভুত লাগছে। সূর্যের আলোটাও মনে হচ্ছে কালো হয়ে গেছে। এই তো পৌঁছে গেছি জাদুর রাজ্যে, কিন্তু দুষ্টু পরীর প্রাসাদ কিভাবে খুঁজে পাবো সেটাই তো পরী বলে নাই। এসব কথা ভাবতে ভাবতে কৃষক হাঁটতে থাকে ওই অজানা পরীর রাজ্যে। কিছুক্ষণ হাঁটার পর একটি শুকনো গাছ দেখতে পায়। গাছটা দেখে বেশ অবাক হয় কৃষক। ভারী আশ্চর্য ব্যাপার তো, এত বড় গাছ, তাও এই একটাও পাতা নেই। কিছুই আশ্চর্যের বিষয় নয়। আরে, এ গাছ তো দেখছি কথা বলছি। এটা তো আরো আশ্চর্যের ব্যাপার। আমি কি ভুল শুনলাম? না গো, তুমি ভুল শোনোনি। এখানে সবাই কথা বলতে পারে। এটা যে জাদুর রাজ্য। কিন্তু তুমি কে? আমি হচ্ছি এক গরিব কৃষক। আমার মেয়ে মায়াবতীকে নিতে এসেছি। আমার মেয়ে দুষ্টপরীর প্রাসাদে বন্দি রয়েছে। তুমি কি জানো কোথায় সেই প্রাসাদ? জানি, কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে নাই। কারণ সেখানে যাওয়ার পথে তুমি পাবে নানা রকম বাধা, করতে হবে নানা রকম ধাঁধার সমাধান। এখান থেকে কোন দিকে যেতে হবে দয়া করে বলো আমাকে। জাদুর গাছ, আমাকে যে সন্ধ্যা হওয়ার আগে আমার মেয়ে মায়াবতীকে দুষ্টু পরীর হাত থেকে রক্ষা করতে হবে। বলতে পারি, তবে এক শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মানতে রাজি। যদি তুমি বলে দাও আমি কি করলে আবার আগের মতো সবুজ ও সতেজ হব, তবেই আমি তোমাকে সাহায্য করব। কৃষক তখন মনে মনে ভাবে, গাছের মূল ভালো থাকলে গাছও ভালো থাকবে। এই গাছের মূলে হয়তো কোনো সমস্যা আছে। দেখি তো গাছের নিচটা খুঁড়ে।
এই কথা বলে কৃষক গাছের গোড়া খুঁড়তে থাকে। এই দেখে গাছ চিৎকার করে বলে ওঠে, এই কি করছো, কি করছো? কি গো, তুমি আমার গোড়া খুঁড়ছো কেন? আমি তো পড়ে যাব। চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমাকে আমার কাজ করতে দাও, আমি সব ঠিক করে দেব। তারপর কৃষক গাছটির গোড়া খুঁড়ে সেখান থেকে একটি গুপ্তধনের হাড়ি বের করে আনে, আর সাথে সাথে গাছটি আবার পুনরায় সজীব ও সতেজ হয়ে ওঠে। ধন্যবাদ কৃষক, তোমার অনেক বুদ্ধি। তুমি এখান থেকে সোজা পূর্ব দিকে এগিয়ে যাও, প্রাসাদের খোঁজ তোমাকে পথই বলে দেবে। আমি তাহলে যাই জাদুর গাছ, ভালো থেকো। এই বলে কৃষক পূর্ব দিকে হাঁটতে থাকে। বন পেরিয়ে মাঠ, আবার মাঠ পেরিয়ে পাহাড়, এমন করে চলতে চলতে কৃষক হঠাৎ একটি ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। কৃষক ঘোড়াটিকে দেখে আশ্চর্য হয়ে বলল, ঘোড়াটার পায়ে তো দেখছি একটা কাঁটা বেঁধে আছে। ঘোড়াটার মনে হয় অনেক কষ্ট হচ্ছে। যাই, ঘোড়াটার পা থেকে কাঁটাটা তুলে ফেলি। এই বলে কৃষক ঘোড়াটার দিকে এগিয়ে যায় আর খুবই আস্তে আস্তে যত্ন সহকারে ঘোড়াটির পা থেকে কাঁটাটি তুলে দেয়। তুমি অনেক ভালো মানুষ গো, তুমি আমার কত বড় উপকার করলে। আরে, এই ঘোড়াটাও তো কথা বলছে। এখানে সবাই কথা বলতে পারে। এখন বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? আমি দুষ্টু পরীর প্রাসাদে যেতে চাই। তুমি কি জানো প্রাসাদটা কোথায়? চলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, তুমি আমার পিঠে উঠে বসো। এরপর কৃষক ঘোড়াটির পিঠে চড়ে বসে। ঘোড়া তখন কৃষককে নিয়ে বনের ভেতর দিয়ে ছুটতে থাকে। বেশ কিছু সময় পরে ঘোড়া একটা গাছের নিচে এসে থামলো। আমি আর যেতে পারবো না, এর পরের পথ তোমাকে খুঁজে নিতে হবে। ঠিক আছে ঘোড়া, তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। এরপর কৃষক ঘোড়াটার কাছ থেকে বিদায় নিয়ে সামনে এগিয়ে যায়, আর সে দেখতে পায় সেখানে একটা নদী বয়ে চলেছে। এ তো অনেক বড় নদী, এত বড় নদী পার হব কিভাবে? না, আমাকে থামলে হবে না, যে করে হোক এই নদী পার হয়ে মায়াবতীর কাছে পৌঁছাতে হবে। এই ভেবে কৃষক নদীতে নামার জন্য এগিয়ে যায়। ঠিক সেই সময় নদীতে কিছু জলপরী দেখতে পায় কৃষক। এরা তো জলপরী। যাই, একটু সামনে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। কৃষক হাঁটতে হাঁটতে জলপরীদের সামনে গেলে জলপরীরা একজন আরেকজনকে বলতে থাকে, এ তো মানুষ, এখানে কি করছে? তখন একজন কৃষককে জিজ্ঞাসা করে, কে তুমি, এখানে কি করছো? আসলে আমি এক গরিব কৃষক। আমি আমার মেয়েকে দুষ্টু পরীর হাত থেকে বাঁচাতে এসেছি। সে পরীর হাতে বন্দি হয়ে আছে। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? তখন জলপরীরা একজন আরেকজনকে বলে, আমার তো লোকটার কথা সত্যি মনে হচ্ছে, কি করবি তোরা বল? ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করব, তবে তার আগে তোমাকে আমাদের একটি ধাঁধার উত্তর দিতে হবে। আচ্ছা বলো, কি ধাঁধার উত্তর দিতে হবে? আচ্ছা বলো তো, আমার হাতের এই দুইটা পদ্ম ফুলের মধ্যে কোনটা আসল পদ্ম? কৃষক পরীর ধাঁধা শুনে বেশ ঘাবড়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারছিল না সে। ঠিক তখন কৃষক ডান পাশের ফুলের মধ্যে একটি মৌমাছি উড়তে দেখে। এই দেখে কৃষকের মাথায় বুদ্ধি এসে যায়। সে বলে ওঠে, উত্তরটা হচ্ছে ডান পাশের ফুলটা আসল পদ্ম।
বাহ, তুমি তো একদম সঠিক উত্তর দিয়েছো। চলো আমার পিঠে বসো, আমরা তোমাকে নদী পার করে দিচ্ছি। এই নাও, এই পদ্মটা রাখো। এর ঘ্রাণে রাক্ষসরা জ্ঞান হারিয়ে ফেলবে। আর এই পদ্মটার মুখে হাত দিলেই তুমি আবার তোমার পৃথিবীতে চলে যেতে পারবে। তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই বলে কৃষক পরীকে বিদায় দিয়ে আবার হাঁটতে শুরু করে। একটু সামনে এগিয়ে যাওয়ার পর কৃষক সামনে একটি প্রাসাদ দেখতে পায়। এটাই হয়তো দুষ্টু পরীর প্রাসাদ। যাই, ভেতরে গিয়ে দেখি। এরপর কৃষক প্রাসাদের ভেতরে প্রবেশ করে। কৃষক যখন প্রাসাদের ভেতর প্রবেশ করে তখন ভিতরের দৃশ্য দেখে কিছুটা ভয় পেয়ে যায়। সে দেখে দুষ্টু পরী ঘুমিয়ে আছে। দুষ্টু পরী এখনো ঘুমাচ্ছে। সূর্য ডোবার আগে আমাকে আমার মেয়েকে নিয়ে পৃথিবীতে ফিরে যেতে হবে। কৃষক দেখে মায়াবতীকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। সেই ঘরের চারপাশে কিছু রাক্ষস তাকে পাহারা দিচ্ছে। এই ঘরের চারপাশে দেখছি অনেক রাক্ষস। এদের হাত থেকে কিভাবে মায়াকে বাঁচাবো? এই সময় কৃষকের হঠাৎ জলপরীর দেয়া পদ্ম ফুলের কথা মনে পড়ে। কৃষক পদ্ম ফুলটা বের করার সাথে সাথে সমস্ত রাক্ষসরা ঘুমিয়ে পড়ে। আর মায়াবতীও তার বাবাকে দেখতে পায় আর ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। বাবা! কান্না করিস না মা, বাবা তোকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাবে। বাবা, তুমি আমাকে তোমার জীবনের চিন্তা না করে বাঁচাতে এসেছো। তুই ছাড়া আমার আর কে আছে? আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে মায়াবতী। সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। কৃষক যখন মায়াবতীকে নিয়ে প্রাসাদ থেকে বের হচ্ছিল তখনই দুষ্ট পরীও ঘুম থেকে জেগে যায় আর কৃষক আর মায়াবতীকে একসাথে দেখে ফেলে আর রেগে বলে ওঠে, তোর এত বড় সাহস! আমার প্রাসাদে এসে আমারই বন্দিকে নিয়ে যাচ্ছিস? আজ তোরা দুজনেই মরবি। এই বলে দুষ্ট পরী তার জাদুর লাঠি বের করতে যাবে, ঠিক তখনই কৃষক জলপরীর দেয়া পদ্মটা বের করে আর সাথে সাথে দুষ্ট পরী জ্ঞান হারিয়ে ফেলে। বাবা, আমরা বাড়ি কিভাবে যাব? আমি যে পথ জানি না। জলপরী বলেছিল এই পদ্ম ফুলের মুখে হাত রাখলেই আমরা আবার পৃথিবীতে ফিরে যেতে পারবো। ঠিক আছে বাবা, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলো। এরপর কৃষক পদ্ম ফুলের মুখে হাত রাখার সাথে সাথে তারা আবার পৃথিবীতে চলে যায়।